আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম হচ্ছে ইলেকট্রন, বোর বলছিল প্রথমে কণা, তারপরে কি আসলো, ডি ব্রুয়ের হাইপোথিসিস আসলো। উনি বললো কি ইলেকট্রনের মধ্যে কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই বিদ্যমান। তারপর ওইটা এক্সপ্লেন করলো কার দ্বারা, ম্যাক্স প্ল্যাঙ্ক দ্বারা। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বললো, যখন একটা আলো নিঃসৃত হবে বা কোনো লাইট পাস হবে, ওই লাইটকে কি বলছিলাম আমরা, প্যাকেট অফ এনার্জি, যেটার নাম কি ছিল, ফোটন। ঠিক আছে, সো এর পরবর্তীতে আমাদের একটা ইকুয়েশন ডি ব্রুয়ের পাইছিলাম, কি ছিল, ডেল ইজ ইকুয়াল এইচ নিউ, তারপর হচ্ছে সি বাই ল্যামডা, তারপর আমরা আইনস্টাইনের খুব কমন একটা সূত্র ইজ ইকুয়াল এমসি স্কোয়ার, দেন ওইখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করছিলাম আমরা। এখানে হচ্ছে ভর ত্রুটি থাকে একটা, ঠিক আছে, ওইটাও সেম। তোমার শক্তির এনার্জির পার্থক্য না, তৃতীয় থেকে দ্বিতীয়তে যখন আসতেছে তখনই তো শেষ বিকিরিত করতেছে শক্তিটাকে, তখনই তো হইতেছে আমার এই তরঙ্গটা উৎপন্ন হচ্ছে। এই জন্য এটাকে আমরা ডেলি লিখি। তাহলে এখান থেকে আমাদের এটারে আমরা সি দ্বারা ডিভাইড করলে আসতে হচ্ছে তোমার এমসি ইজ ইকুয়াল এইচ বাই ল্যামডা, যেটাকে আমরা বলতাম মোমেন্টাম হচ্ছে কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আর আমরা আবার জানি গতিশক্তির সাথে কিসের সম্পর্ক, ইকে ইজ ইকুয়াল পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। তাহলে আমরা পি ইজ ইকুয়াল দেখতে পারতাম রুট ওভার 2m ইকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি কি তোমার, যে ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m কে, কে দ্বারা আমরা গতিশক্তি বুঝাইতেছি। তাহলে গতিশক্তির বর্গমূলের ব্যস্তানুপাতিক যে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার। এরপরে আসলো কে, এই থিওরিটার বেসিসে আগে হলো হাইজেনবার্গ। হাইজেনবার্গ এসে কি বললো তাজরি, হাইজেনবার্গের নীতিটা কি ছিল? হ্যাঁ, একসাথে নির্ণয় করতে পারবো না, তোমাদের তো সিটি মনে হয় পরশু দিন কেমিস্ট্রি, তো তো সেকেন্ড পেপারও আছে মেবি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের তো ইয়াতে আজকে যেটুকু শেষ করবো ওইটুকু হচ্ছে সিটের প্রথম পার্টটা আছে, মানে থার্ড আগ্রাব্যতার আগ পর্যন্ত। গ্রুপে আমার ফোন চুরি হয়ে গেছে, আমি জানি না, গ্রুপে মনে হয় নাই। আচ্ছা আমাকে দেখাও তাহলে। ওকে, আচ্ছা, সো এরপরে হইতেছে হাইজেনবার্গ আসলো। ওনা বললো আমরা ইলেকট্রনের ভরও জানি, বেগও জানি, তাহলে আমি অবস্থান বের করতে পারবো না। সো এখন পুরো একটা কনফ্লিক্ট হয়ে গেল যে ভাই, ফার্স্ট এর থেকে আসতেছি আমরা, যে থমসন আসে ইলেকট্রন, রাদারফোর্ড আসলো নিউক্লিয়াস প্রোটন। উনি বললো নিউক্লিয়াসের চারপাশে অরবিটে ইলেকট্রন গুলো থাকে, কিন্তু ফিক্স কোনো অরবিট বলে নাই। বৌরা এসে অনেক কিছু শিখাই ফেললাম বোর্ড দিয়া, ভেলোসিটি বের করা, রেডিয়াস বের করা, গতিশক্তি, বিভব শক্তি। আলটিমেটলি এগুলো আসলে ফিক্সড অরবিট বলতে কিছু নাই ইলেকট্রনের জন্য, ইলেকট্রন থাকে হইতেছে অরবিটালে। এই ধারণাটা সর্বপ্রথম নিয়ে আসছিল তোমার হচ্ছে শ্রোডিঞ্জার। এখানেও হাইজেনবার্গ এসে একটু খটকা দিছিল এই জায়গাতে, যে হাইজেনবার্গের কথা হইতেছে, আমি যেহেতু, আপনি যেহেতু বলতেছেন ইলেকট্রনের ভরবেগ জানি, তাহলে আপনি কিভাবে বললেন যে ফিক্সড অরবিটে ইলেকট্রন আছে? তো এর পরবর্তীতে তোমার শ্রোডিঞ্জারের ইকুয়েশন, যেটা যদি এই ইকুয়েশন আমরা এখন প্রুফ করবো না, পরবর্তীতে কোন এক সময় কোয়ান্টাম মেকানিক্সে যখন দেখবো তখন হইতেছে প্রুফ করব। এটা দ্বারা বেসিক্যালি হচ্ছে যে আমরা যে কোয়ান্টাম সংখ্যাগুলো পড়ছিলাম, খেয়াল আছে কোয়ান্টাম সংখ্যা কলেজে পড়াইছে, এন, এল, এম, এস, এর ভিতরে যে প্রথম তিনটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এই তিনটাই আসছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে। ঠিক আছে, শ্রোডিঞ্জার বেসিক্যালি বলছে যে ইলেকট্রন কোনো অরবিটে থাকবে না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মিং হচ্ছে সাই স্কয়ার। এটা হইতেছে তোমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন বা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, এই টার্মটা আমার একটু খেয়াল রাখা লাগবে। ঠিক আছে, তোমাকে বলে দিল যে নরমালি ধরো আমরা ধরো বুশরার বাসায় যাব, ঠিক আছে, তো এখন আমারে বললো যে বুশরার বাসায় গেল খিলগাঁওতে। আচ্ছা, আমার বাসার এদিকে তাহলে খিলগাঁওতে যাবে, এখন খিলগাঁও এরিয়া বলো, এখন তুমি কি এক্সাক্ট লোকেশন জানো? জানো না, তোমার জাস্ট ফার্স্টে বললো যে খিলগাঁও। দেন তুমি কি করবা, যে বুশরা খিলগাঁও কোন জায়গায় থাকে ওই অ্যাড্রেসটা বের করবো আমরা। তাহলে এইটা ধরে আমরা বের করলাম। দেন কি, ওই অ্যাড্রেসে গেলে তো ওই অ্যাড্রেসে তো অনেকগুলো বাসা আছে, আমরা এক্সাক্ট বাসা বের করা লাগবে, মানে অরিয়েন্টেশন যেটা আমরা বলতেছি। ঠিক আছে, তো শ্রোডিঞ্জার বেসিক্যালি এক্সপ্লেইন করার জন্য এই অ্যাপ্রোপ্রিয়েট একটা থিম নিয়ে আসছিল, যে এটারে আবার তোমারে বলা হয় প্রবাবিলিটি ওয়েভ ইকুয়েশন অথবা কোয়ান্টাম ইকুয়েশন, তুমি যে নামেই বলো। সো ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, dx is v স্কয়ার psi dx স্কয়ার
স্কয়ার psi by dy স্কয়ার d স্কয়ার psi by dz স্কয়ার 8 pi স্কয়ার m divided by h স্কয়ার a minus b psi is equal হচ্ছে 0। ঠিক আছে, আর এই সমীকরণ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা পরীক্ষা আসবে না। জাস্ট আমাদের বাট সবচেয়ে ইম্পর্টেন্ট সমীকরণ হচ্ছে এটা। এটা থেকেই পরবর্তীতে আমরা জানলাম কি যে অরবিটাল বলতে কিছু একটা জিনিস আছে যার মধ্যে কি অ্যাকচুয়ালি ইলেকট্রনটা আমার থাকতেছে। অরবিটাল এই যে দেখো এক্স ওয়াই জেড, এটা বেসিক্যালি ওরিয়েন্টেশন বুঝাইতেছে। ঠিক আছে, আমরা তো জানি থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিসে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। সো এই তিনটার মধ্যে ইলেকট্রন কিভাবে থাকতে পারে এই ওরিয়েন্টেশনে, এই তিনটাই বেসিক্যালি হচ্ছে আমার ওই যে কোয়ান্টাম সংখ্যা ধারণাটা নিয়ে আসছে, যেটাকে আমরা বলতেছি এন দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল সহকারী, এম হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আর আমাদের ম্যাক্সিমাম ম্যাথ কি দেয়, আমরা ধরি কে শেলে কয়টা ইলেকট্রন ধরতে পারে, বেসিক্যালি কথা এগুলা না। এই থিওরিটা অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করে যে আমার এটা দ্বারা বুঝাইতেছে অরবিটালের আকারটা কেমন হবে, অরবিটালটা দেখতে। ওই আকারের মধ্যে ফিক্স যে আকৃতিটা, আকার হইতেছে ধরো এরিয়া বেসিস, যেমন খিলগা হচ্ছে মালিবাগ বড় এরিয়া, ঠিক আছে, আবার মালিবাগের চেয়ে ধরো যদি আমি অন্য একটা এরিয়া নেই আরো বড় একটা এরিয়া, সো এরকম ভাবে এরিয়া, ওই এরিয়ার মধ্যে এল কি বলছিলাম উপশক্তি স্তর, যেটার আকৃতিটা কেমন হবে। কারণ ইলেকট্রন যদি তোমার, আমরা জানি এস কেমন গোল, পি কেমন ছিল ডাম্বেল শেপ, ঠিক আছে, এরপর এসে এই এম আসছে, এম আইসা বলতেছে যে ওই ওরিয়েন্টেশনের মধ্যে এই গোলের মধ্যে তো এখানে ইলেকট্রন গুলো থাকতেছে। এবার অ্যাক্সিস এর মধ্যে কিভাবে ইলেকট্রন গুলো থাকবে, অ্যাকচুয়ালি আমরা কই পাইতেছি সবচেয়ে বেশি, যেমন পি এক্স দ্বারা কি বুঝাইতেছে, এক্স অ্যাক্সিসে সবচেয়ে বেশি পাবো, ওয়াই দ্বারা কি বুঝাইতেছে, ওয়াই অ্যাক্সিসে বেশি পাবো, জেড হচ্ছে জেড অ্যাক্সিসে। ঠিক আছে, সো বেসিক্যালি এই স্টোডিঞ্জারের ইকুয়েশন থেকে তিনটা জিনিস আসছে, আর যে আমার লাস্টের স্পিনটা ওইটা হচ্ছে আলাদা একটা ইয়া থেকে আসছে, এটা বেসিক্যালি স্টোডিঞ্জারের ইকুয়েশন থেকে ফর্ম করে না। ইলেকট্রনের দুইটা স্পিন থাকে, একটা হচ্ছে কি প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, এখন অনেকের অনেক দ্বিমত থাকে ভাই ক্লকওয়াইজ নিব না অ্যান্টি ক্লকওয়াইজ নিব, কোনটারে প্লাস হাফ মাইনাস হাফ বলবো, তোমার ইচ্ছা। তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ রে প্লাস হাফ ধরো তাহলে ক্লকওয়াইজ রে মাইনাস হাফ ধরতে পারবা, বা তুমি যদি ধরো যে ভাই আমি ক্লকওয়াইজ রে প্লাস হাফ ধরবো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কে মাইনাস হাফ ধরতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝা গেছে শ্রোডিঞ্জার ইকুয়েশন নিহাল? ওইটা একটা ভ্যালু ধরে নি স্যার, ঠিক আছে, মানে এটা তো ধরে নেওয়া, না তোমার নাম মাহাদি কেন আঙ্কেল আন্টি দিছে, ওইটা ওরা ধরে নিছে ভ্যালু, তুমি কি বাই ডিফল্ট হইছো? না ওইটাও না, ওরা কোন একটা এক্সপেরিমেন্টের কারণে এই ভ্যালু ধরলে প্লাস মাইনাস একটা এটা নিউট্রাল করতেছে হাফের স্পিন, কারণ ইলেকট্রন আবার অ্যান্টিপার্টিকেল আছে পজিট্রন। ঠিক আছে, ওটার বেসিসে দিচ্ছে। ওকে, তাহলে এবার আসলে হচ্ছে আমরা কোয়ান্টাম সংখ্যায় যাই। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলতেছি এন, সহকারীকে আমরা বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এস। তাহলে আমরা কোন তিনটা বলছিলাম, শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে আসছে, এন, এল আর হচ্ছে এম, আর এস হচ্ছে এটা বাইরের। সো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমাদের বোঝায় কক্ষপথের আকার। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের আকৃতি, না
তারপরে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝে দিচ্ছি আমরা ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক বিন্যাস, আর স্পিন দ্বারা তো স্পিন নির্দেশ করতেছে, যেটা বললাম এই যে প্লাস আপ আর হচ্ছে মাইনাস আপ। ঠিক আছে, তাহলে এই n এর ভ্যালু যদি আমাদের বলে যে n যদি হয়, n এর ভ্যালু কি হতে পারে? পূর্ণ সংখ্যা 1 2 3 4 6। আচ্ছা, কক্ষপথের আকৃতি, এটা কোয়ান্টাম সংখ্যা। যদি l এর ভ্যালু হবে তোমার 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। তারপর m এর ভ্যালু হচ্ছে হয়েছে তোলা। আচ্ছা, ধরো এবার আমি n এর ভ্যালু ধরলাম 1। n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে কত? 0ই থাকতেছে। n ইজ ইকুয়াল 1 হলে l ইজ ইকুয়াল কত? 0। আমরা জানি s এর ভ্যালু কত? 0। p হচ্ছে 1, d2, f3। ঠিক আছে, n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু 0, l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু কি বলছিলাম? মাইনাস l। তাহলে এটাও কত হবে? 0। ইলেকট্রনের স্পিন কয়টা থাকে? প্লাস হাফ আর মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে দেখো তো আমার এখানে তোমার অরবিটাল আছে কয়টা? একটা। একটা অরবিটালে ইলেকট্রন কয়টা? দুইটা। ওয়ানে শুধুমাত্র কি পসিবল? একটা অরবিটালে পসিবল, এটা কি? s। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি কি তোমার 1s2। এটা দ্বারা আমরা অরবিটাল সংখ্যা বুঝাইতেছি। তাহলে অরবিটাল সংখ্যা কয়টা? একটা। আর ইলেকট্রন সংখ্যা স্পিন দ্বারা বুঝেছি কত? 2। ঠিক আছে, আচ্ছা আমি এটা জাস্ট বক্স করে রাখি। সংখ্যা আছে দুইটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি m এর ভ্যালু 2 নেই, ঠিক আছে, n এর ভ্যালু 2 নিলে l এর ভ্যালু কত কত পাবো? 0 1। l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু কত? 0। l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু -1 0 1। তাহলে অরবিটাল কয়টা আছে? 2 আছে, একটা। p তে 3টা। ইলেকট্রন প্লাস অফ মাইনাস অফ, এখানেও কয়টা? 2টা। আর এখানে কত? 3 দ্বারা গুণ হয়ে যাবে। ঠিক আছে, টোটাল কয়টা আছে? 6টা। আমরা তো জানি p এর অরবিটাল কয়টা? 3টা, এবং 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা যদি n ইজ ইকুয়াল 3 এর জন্য করি, তাহলে আসবে কত? 0 1 2। এটা হচ্ছে 0 -1 0 1 -2 -1 0 1 2।
এখানে আছে হচ্ছে একটা, তিনটা, আর এখানে হচ্ছে পাঁচটা। প্লাস অফ, মাইনাস অফ, তাহলে ইলেকট্রন হচ্ছে দুইটা, 3 ইন্টু প্লাস অফ মাইনাস অফ ছয়টা, 5 ইন্টু মাইনাস অফ কয়টা, 10টা। ঠিক আছে, ডি অরবিটালে 10টা ইলেকট্রন প্রয়োজন। তাহলে এবার দেখো তো, বলো। আচ্ছা তাহলে এবার বলো তো, দেখো তো n ইজ ইকুয়াল 2 হইলে টোটাল কয়টা অরবিটাল সম্ভব? হুম, অরবিটাল কয়টা সম্ভব, অরবিটাল সংখ্যা কয়টা সম্ভব? অরবিটাল সংখ্যা কত হবে? 3 আর 1 4, ঠিক আছে। এবং ইলেকট্রন সংখ্যা কত? 6 আর 2 8টা, ঠিক আছে। তোমরা n ইজ ইকুয়াল 4 এর জন্য বের করে ফেলো। আচ্ছা এটা কিন্তু পরীক্ষা আসবে গতে, তোমরা বলে দিবে যে n কে কে শেলের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, বা কে শেলের, ধরো কে তো দিবে না, বলবে যে m শেলের অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ এটা বক্স করে করা লাগবে। করছো? কয়টা আসছে ইলেকট্রন টোটাল? 4 এ 4 এ 4টা করে ফেলো। আচ্ছা এই চারটা টার্ম একটা তুলে ফেলো, এগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে। আচ্ছা তোমার যদি এল এর ভ্যালু দেওয়া থাকে, এল উপশক্তি স্তরে বলতে পারে যে অরবিটাল সংখ্যা কয়টা, তাহলে কি হবে 12 প্লাস 1, ঠিক আছে। তো তোমাকে যদি বলে যে এস উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টা, তাহলে এস এর ভ্যালু কত আমরা জানি 0, তাহলে 2l প্লাস 1 যদি ফর্মুলা ইউজ করি 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে কত আসবে 1 একটা এস এর জন্য। পি এর জন্য, পি এর ভ্যালু কত আমার 1,
2 × 1 + 1, আমরা জানি পি এর কয়টা অরবিটাল সম্ভব, তিনটা, অরবিটাল সংখ্যা তিনটা। যদি আমরা ডি এর জন্য বের করি, ডি এর জন্য হচ্ছে 2, 2 × 2 + 1 কয়টা, পাঁচটা। বুঝা গেছে? এবার আসো ওই এল উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা, তাহলে এটার সাথে কি করতে পারে, জাস্ট 2 দ্বারা গুণ করলেই তো হয়ে যাইতেছে, ইলেকট্রন পেয়ে যাইতেছে। এটা হইতেছে, ওইটা তো জানো মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2s², আর এটা হচ্ছে তোমাদের কাছে নতুন অরবিটালের কৌণিক ভরবেগ। এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম অরবিটাল, ঠিক আছে, এটা হচ্ছে অরবিটালের ক্ষেত্রে h/2π√L × L+1, এটা হচ্ছে এডমিশনের জন্য লাগবে আর কি মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে এই অরবিটালের ধারণাটা, অরবিটাল তাহলে মূলত কি জিনিস, একটা 3 ডাইমেনশনাল স্পেস যেখানে কি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা কত থাকে, 90 থেকে 95% থাকে। আর অরবিট কি, এটা বৃত্তাকার কক্ষপথ যেখানে কি করতেছে, ইলেকট্রন ঘুরতেছে। তাহলে অরবিটের আকৃতি কেমন, বৃত্তাকারই হবে। অরবিটালের আকৃতি কেমন হবে, বৃত্তাকার হইতে পারে, ডাম্বেল শেপ হইতে পারে, ডাবল ডাম্বেল শেপ হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা একটু এটা তুলছো। সংখ্যা। আচ্ছা, এবার হচ্ছে অরবিটালের আকৃতি গুলা, এটা হচ্ছে আমার এস অরবিটাল, ঠিক আছে, এস হচ্ছে আমার পি এক্স, পি ওয়াই, পি জেড, ডি হচ্ছে ডাবল ডাম্বেল শেপ। সেট স্কয়ার। আচ্ছা, ডি অরবিটালের মধ্যে এই তিনটাকে আমরা বলি নন এক্সিয়াল অরবিটাল, ঠিক আছে। নন এক্সিয়াল মানে এরা অক্ষে নাই, নিজেদের অ্যাক্সিসে নাই। আর বাকি দুইটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সিয়াল অরবিটাল, কারণ কি তারা তাদের এক্সিস বরাবর আছে। এক্সিয়াল অরবিটাল, এটা আমরা বলতেছি হচ্ছে অরবিটাল। এক্সিয়াল অরবিটাল মানে অক্ষে নাই যে অরবিটাল।
আচ্ছা এটা একটু প্রুফ করো তোমরা যে 3D অরবিটাল দিয়ে বলতেছে 5টা ইলেকট্রন আছে, ঠিক আছে? 3D অরবিটালের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না, যে কোনো একটা ভিন্ন হবে। হ্যাঁ, দিতে 5টি ইলেকট্রন আছে। আমরা জানি ডি এর অরবিটাল কয়টা? 5টা। 1 2 3 4 5। বের করো। আচ্ছা তাহলে এখানে আমার n এর মান কি? 3। n তো সবার জন্যই 3 হবে। l এর মান কত? যেহেতু d, তার মানে কত? 2। তাহলে l ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে ডি অরবিটাল ইলেকট্রন আছে কয়টা টোটাল তোমার? 5টা। d এর ভ্যালু যদি l এর ভ্যালু যদি 2 হয়, m এর ভ্যালু কত হবে? -2 -1 0 1 2। 5টা ইলেকট্রন তো কি সব একই দিকে না স্পিন? তাহলে একমুখী স্পিন হলে কি হবে? প্লাস হাফ। তুমি চাইলে মাইনাস হাফও দিতে পারতে, কোনো সমস্যা ছিল না। তাহলে দেখো তো, n এর ভ্যালু সেম প্রত্যেকটার ক্ষেত্রে, l এর ভ্যালু সেম, স্পিনও সেম, জাস্ট ডিফারেন্ট কোন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা। লাবণী বুঝতেছো? তাজরিক? আচ্ছা হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতিতে হইতেছে একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, যে কোনো একটা কি হবে? ভিন্ন হবে, ঠিক আছে? বা কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান হবে না, সেটা এক কোনো পরমাণুতে লিখো। যে কোনো একটির মান ভিন্ন হবে। আচ্ছা ধরো আমরা ম্যাগনেসিয়াম নিয়ে একটু ডেলি করি। ম্যাগনেসিয়ামের কত? 12, 1s2 2s2 2p6 3s2। আমরা ধরি একটা পরমাণুতে এই অরবিটালের জন্য চিন্তা করতেছি 3s, ঠিক আছে? তো 3 এর জন্য n এর ভ্যালু কত আসতেছে? 3। l এর ভ্যালু, s যেহেতু 0, s 0 হলে m কি হইতেছে? 0। s এ কিভাবে ইলেকট্রন গুলো আছে? স্যার একটা অরবিটালই সম্ভব, তাহলে একটা কি হবে? প্লাস হাফ, ঠিক আছে? তাহলে 0, আর এটা কি হইতেছে? মাইনাস হাফ। সিমিলারলি হিলিয়ামের ক্ষেত্রেও দেখা যাবে। আর তোমার অনেক সময় এটা না বলতে পারে, তোমার হয়তো বলতে পারে যে পটাশিয়াম দিয়ে দিল 19, বললো যে 1s2 2s2 2p6 2s2 3p6 4s1। তো এটা আমি লিখি হচ্ছে, আচ্ছা এখানে হইতেছে তোমার বললো যে এর একটা ইলেকট্রন এবং 4s এর একটা ইলেকট্রন, এই দুইটা কি পাউলির বর্জন নীতি মেনে চলে কিনা? দেখে বোঝা যাচ্ছে চলবে না।
কারণ কি এনও ভিন্ন, ইলেকট্রন স্পিন যদি একই আসে তারপর আবার কি হবে, এস এর মান এল এর মানও ভিন্ন, ঠিক আছে? তার মানে যে কোনো একটা কি হওয়া লাগবে, ভিন্ন হয় লাগবে। এটা ছিল তোমার পাওয়ের বর্জন নীতি। এরপর আছে হচ্ছে তোমার আফবাউ নীতি। আচ্ছা, আফবাউর আগে হুন্ডের নীতি যায়। হুন্ডের নীতিটা পড়ছো? কি ছিল? হ্যাঁ, হুন্ডের নীতি কি ছিল? যখন কোন একটা অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন তারা কি অবস্থায় প্রবেশ করে? বিজোড় অবস্থায়। তারপরে প্রথমে বিজোড় অবস্থায় যেয়ে দেন তারা কি হবে, জোড় হবে, ঠিক আছে? তাহলে ধরো যে তোমার আমার একটা আয়ন নিলাম, আমি ধরো আয়রন 26 লাস্টের ইলেকট্রন গুলা কোথায় যাবে? ডি অরবিটালে। আর ডি অরবিটালে যখন ইলেকট্রন গুলা প্রবেশ করবে, ডি এর তো আমরা জানি কয়টা অরবিটাল সম্ভব, 5টা। সর্বপ্রথম তারা কি অবস্থায় যাবে? বেজোড় অবস্থায় যাবে, দেন যারা কি হবে, জোড় হবে, ঠিক আছে? আচ্ছা, হুন্ডার নীতিটা তোলো। পরমাণুর কোন শক্তি স্তরের উপশক্তি স্তরের প্রতিটি অরবিটালের শক্তি সমান। পরমাণুর কোন শক্তি স্তরের উপশক্তি স্তরে, মানে এই জায়গায় যেগুলাকে বলে ডিজেনারেট সিচুয়েশন, প্রত্যেকটা অরবিটালের শক্তি সেম। টার্মটা মনে রাখবে, ডিজেনারেট, ঠিক আছে? পরমাণুর কোন শক্তি স্তরের উপশক্তি স্তরের প্রতিটি অরবিটালের শক্তি সমান। তাই প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। তাই প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। হ্যাঁ, তারপরে এরপর আরো ইলেকট্রন থাকলে বিপরীত স্পিনে আরো একটি করে ইলেকট্রন প্রবেশ করে জোড়া বাঁধে। হ্যাঁ, এরপরে আরো একটি ইলেকট্রন থাকলে, যদি দেখো যে বিজোড় অরবিটাল গুলো পূর্ণ হয়ে গেছে, তাহলে যদি আরো একটি ইলেকট্রন থাকে তাহলে তারা বিপরীত স্পিন কি করবে, একটি করে ইলেকট্রন প্রবেশ করে জোড়া বাঁধবে। এটা কিন্তু বক্স পদ্ধতিতে দেখানো লাগবে। আর হিলিয়াম কিন্তু এই নিয়মটা মানে না, হুন্ডের নীতি একটু মনে রাখবা, ঠিক আছে? হিলিয়াম কিন্তু ব্যতিক্রম, কারণ হিলিয়ামের অরবিটালই একটা। হাইড্রোজেন তো স্পিন একমুখী আছে, একটাই তো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসতে হচ্ছে আফবাউ নীতি। আফবাউ নীতি তোমাদের 9-10 এ ছিল, মনে আছে নীতিটা কি? হ্যাঁ, উচ্চ শক্তি স্তরে যাবে ইলেকট্রন, নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, ঠিক আছে? সেরকম একটা স্টিচিং মেথড ছিল, যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, সেরকম করে হচ্ছে ইলেকট্রন গুলা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের এইখান থেকে বেসিক্যালি হচ্ছে এমসিকিউ তে যেগুলো দেয় তোমার বলবে যে
4p, ঠিক আছে, এবং 3d এর মধ্যে কোনটা শক্তি বেশি? নিহাল বলো, 4p আর 3d এর মধ্যে কোনটা শক্তি বেশি? কেন 4p? n এর মান বেশি। এখানে দেখো দুইটার ভ্যালু কিন্তু সেম, যে 4 প্লাস 1 5, এটাও কত 3 প্লাস 2 5। যখন দেখবা যে দুইটার ভ্যালুই সমান, তখন আমরা চেক করব n এর ভ্যালুটা, যার n এর মান বড় তার হচ্ছে শক্তি বেশি। তার শক্তি বেশি। বুঝা গেছে? আচ্ছা, এগুলোর ইন্টিগ্রালস আর অনেক সলভ আছে, আজকে ক্লাসে তো সব শেষ করে দিতে পারবো না, আজকে এতটুকুই থাকবে। আমি জাস্ট আগের কিছু ইয়াগুলো আসতেছি, যে তোমার মনে কালকে কুইজ আছে, তাহলে একটু দেখো। তোমাদের যদি বলে যে ধরো কোন একটা বর্ণালীর সংখ্যা দেওয়া আছে, ধরো 10টা বর্ণালী তৈরি হয়েছে, ঠিক আছে, এখন বললো যে ইলেকট্রনটা একটা উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসলো। কোন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসছে, তুমি জানো না কোন শক্তি স্তর থেকে আসছে, বাট তোমারে বলে দিয়েছে যে বর্ণালীর সংখ্যা হচ্ছে 10টা, তোমারে বের করতে হবে যে কোন উচ্চ শক্তি স্তর কোনটা, মানে কোনখান থেকে আসছে সে। আমরা একটা ফর্মুলা শিখছিলাম, খেয়াল আছে? এই যে তোমার নাম্বার অফ স্পেকট্রাম বা বর্ণালীর সংখ্যা n ইজ ইকুয়াল কি ছিল তোমার, nh মাইনাস nl, বা n2 n1 দিয়ে ধরছিলাম আমরা, nh মাইনাস nl প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখানে আমার কয়টা বর্ণালীর সংখ্যা তৈরি হয়েছে? 10টা। এইচ এর ভ্যালু আমি জানি না, এইচ এর ভ্যালু আমি বের করবো, এইচ এর ধরি x, কোথায় আসছে? 3 নম্বর শক্তি স্তরে। n এর ভ্যালু, n এর ভ্যালু কত? 3, x মাইনাস 3 প্লাস 1 ডিভাইড বাই কত? 2। এটা এই জায়গায় চলে গেল, আসছে 20 x মাইনাস 3 x মাইনাস 2। তাহলে 20, এটা আসবে কত? x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশনটা সলভ করো, n এর দুইটা ভ্যালু, x এর দুইটা ভ্যালু পাবা। করো, সলভ করো। এটা আসতেছে, x এর ভ্যালু কয়টা আসলো? দুইটা। কি কি? 2 আর 7। কোনটা গ্র্যান্ডেড হবে আমার? 7, কারণ কি বলছে উচ্চ শক্তি স্তর থেকে আসতেছে, তাহলে কয় নাম্বার থেকে আসতেছে? 7 নম্বর শক্তি স্তর থেকে সে তৃতীয় শক্তি স্তরে আসলে বর্ণালীর সংখ্যা তুমি 10টা পাবা। এই সূত্রটা একটু তুইলা রাখবা, ঠিক আছে? এগুলো কিন্তু বইয়ে নাই। আর দুইটার জন্য আমি বলছি উচ্চ থেকে আসতেছে, মানে এন এর ভ্যালু তো এটা ছোট, এর চেয়ে ছোট, এখান থেকে তো আসবে না, আসতেছে শুধু 7 থেকে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যদি তুমি দুইটা ভ্যালুই বড় পাইতা, 6 পাইতা 7 পাইতা, তাহলে কিন্তু দুইটা স্তর থেকে আসতেছিল, এই জন্য তুমি বর্ণালীর সংখ্যা পাইছো 10টা। বুঝা গেছে? এটা হইতেছে এনএইচ হায়ার, আর এটা হচ্ছে এনএল লোয়ার। এগুলো হচ্ছে আমাদের এডমিশনের জন্য, মানে এবারের যে এডমিশন ব্যাচ আছে তোমাদের, এটা তোমরা কত? 26-এর, এবার তো 24। ওদের অবস্থা অনেক বাজে। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখা যায় আমরা,
আচ্ছা আমি এখানে দুইটা ভ্যালু দিছি, যে এন আই 8 আর এন এফ হচ্ছে এন, মানে এটা একটু ট্রিকি জিনিস। দেখো এখানে কিন্তু অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আমরা যাব, এফ আগে তারপরে কি আই, ঠিক আছে? তাহলে আমরা ফর্মুলা কি জানি, 1/λ ইজ ইকুয়াল কি আর এইচ, হাইড্রোজেনের জন্য বের করতেছি, তাহলে জেড এর ভ্যালু তো 1, 1/n f স্কয়ার মাইনাস হচ্ছে কি 1/ni স্কয়ার। এতটুকু বুঝা গেছে নিহাল? আমরা কিসের গ্রাফ অঙ্কন করতেছি, 1/λ 1/n স্কয়ার সাপেক্ষে, ঠিক আছে? এটা গ্রাফ কি হবে? ফার্স্ট হচ্ছে আমরা তো ফর্মুলা যেটা জানি তরঙ্গ দৈর্ঘ্যের, এটা তুইলা ফেললাম। এখানে আমরা n1 কে কোনটা ধরতেছি, যেটা নিম্ন, তাহলে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে তো এটা আগে, তাহলে এটা নিচে, তারপরে কোনটা i, তাহলে এখানে হচ্ছে RH ইনটু, এখানে nf এর ভ্যালু কত, n স্কয়ার, i এর ভ্যালু কত 8 স্কয়ার, তাহলে RH 1/n স্কয়ার মাইনাস কত 1/64। তাহলে এটা আমি যদি এভাবে লিখি RH/n স্কয়ার মাইনাস RH কত 64, ঠিক আছে? তাহলে এটা একটু দেখো তো, এটা যদি আমি 1/λ ধরি তাহলে এটা কি লেখা যায়, y ইজ ইকুয়াল ধরো RH ইনটু 1/n স্কয়ার h/64। এই ফরম্যাটে আসলো না জিনিসটা, y is equal mx plus c, বুঝা গেছে কেন করছি জিনিসটা? তাহলে এটার গ্রাফটা আঁকলে কেমন হবে আমার, আমরা সবসময় খেয়াল রাখবে x অ্যাক্সিসে থাকে কে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোনটা আমার, এখানে 1/n স্কয়ার, y অ্যাক্সিসে কে থাকবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে 1/λ, যেহেতু এটা কি আগে মাইনাস আছে তার মানে নিচেরটা কি যাবে একটু এভাবে যাবে, ঠিক আছে? তাহলে সমীকরণটা হবে এটা, ঢাল কোনটা হবে তাহলে আমার, m এর ভ্যালু কত RH, তাহলে ঢাল হইতেছে রিডবার কনস্ট্যান্ট, বুঝছো বুঝরা? কোনটা? আচ্ছা এটুকু বুঝছো তো, এখান থেকে যে সেটা এটা দ্বারা গুণ করছে, এটা এটা দ্বারা গুণ করছে। এবার আমরা একটু সমীকরণটাকে সাজাইতেছি, ঠিক আছে? যে জিনিসটা আছে 1/λ, আমি RH লিখে লিখলাম, ইনটু লিখলাম হচ্ছে 1/n স্কয়ার, এভাবে লেখা যায়, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আমরা জানি মাইনাস RH ডিভাইডেড বাই 64। কেন করছি আমরা, একটা ফর্মুলা জানি খুব কমন, y ইজ ইকুয়াল mx প্লাস c, কারণ আমরা ঢাল বের করতে বলছে। তাহলে m এর সাথে তুলনা করা যায় কাকে, RH কে, তাহলে ঢাল কোনটা আমার RH, ঠিক আছে? সো এইটা হইতেছে এখান থেকে বের করা, আর গ্রাফটা হবে এরকম। তুমি যদি বলো ইন্টারসেপ্ট বের করো, মানে x অক্ষকে কিভাবে কাটতেছে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে মাইনাস বি ডি, মাইনাস সি ডিভাইডেড বাই ইআই দাও তুমি, সি ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমি কত ধরছিলাম x না আর এইচ, মাইনাস সি ডিভাইডেড বাই এম। তাহলে আমার এখানে সি এর ভ্যালু কত, আর এইচ ডিভাইডেড বাই 64, এম এর ভ্যালু কত আর এইচ, আসতেছে কত আলটিমেটলি রেজাল্ট, 1/64, ঠিক আছে নেহাল? ইন্টারসেপ্ট হচ্ছে এটাকে কিভাবে কত ইয়াতে কাটতেছে এক্স অক্ষকে, তোমাদের স্থানাঙ্ক এখনো করো নাই মনে হয়, ওইখানে পড়বে আর কি, আপাতত দরকার নাই, এটা একটু হায়ার টার্মে গেছি আর কি, আমি জাস্ট বোঝানোর জন্য যে বেশি এক্সট্রিম লেভেল আসলে কি আসতে পারে, এছাড়া তেমন কোনো গ্রাফ প্লট করতে দিবে না এখান থেকে, ঠিক আছে? আচ্ছা আর বাসায় ম্যাথ গুলা প্র্যাকটিস করছিলা, বুঝতে কি কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি লাবণী তুমি বুঝছো পুরা ক্লাস শিওর? আচ্ছা এবার আসো হইতেছে তোমাদের পরীক্ষা তো মনে হয় দূর পর্যন্তই আছে আমি যতটুকু জানি, কিসের ও কুইজ, তোমাদের সিলেবাস কি কুইজের?
তোমার সিলেবাস কি জানি ছিল নিহাল? দ্রাব্যতার আগ পর্যন্ত শিক্ষা পরীক্ষা আছে, ওটাতে একটু মুখস্থ করা লাগবে। আর আগে তো এদুর পর্যন্তই ম্যাথগুলা করছিলা পারো বইয়ের? ফার্স্ট কুইজ এত হার্ড হবে না, তারপরে অনেকে ফেল করবে। ফিজিক্স হয়েছে পরীক্ষা? তোমাদের কি রুদ্র স্যার নামে কেউ ক্লাস নেয়? দ্বিতীয় অধ্যায় আয়ন শনাক্তকরণ দ্রাব্যতা অংশ বাদে শেষ। এটা থার্ড চ্যাপ্টার তোমার আগে পড়াইছিলাম ভাইয়া, ওইগুলাই সেকেন্ড পেপার আছে। পড়াই গেছে, এত বড় সিলেবাস যে দিয়া রাখছে। আর তাজরির কি জানি মোলার আয়তনের এক সেকেন্ড পেপার ছিল না? সেকেন্ড পেপারে কয় মার্কের সিটি তোমাদের? কি তোমরাই সিকিউ? কঠিন অবস্থা। কত মার্ক যোগ হবে এখান থেকে, এক না দুই? হ্যাঁ 2 মার্কের জন্য আর কি। তোমার কুইজ কয়টা হয়েছে নিহাল? কয়টা? 4টা। ম্যাথ শেষ? বুস্টার শুরু হবে নেক্সট উইক। আচ্ছা, আর মাহাদির তোমাদের কোচিং শুরু করছে বাধ্যতামূলক? তোমাদের প্রিন্সিপালরা কিছু করে নাই না? আর লাবণীর পরীক্ষা কবে? তোমাদের ক্লাস টেস্ট হয়? কঠিন অবস্থা, মানে কুইজ, সিটি, ক্লাস টেস্ট। ওই তো হ্যাঁ, মানে পারছো তুমি সিটি? কালকে কুইজ দিয়ে আসো, আমাদের নেক্সট উইকে হইতেছে আমরা এই পার্টটুকু শেষ করে দেন পরের উইকে দ্রাব্যতাতে ঢুকে যাবো, মানে এই উইকে এটা শেষ করব নেক্সট ক্লাসে। এর আগ পর্যন্ত আরো কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে। তোমাদেরও সেকেন্ড পেপার আছে? তোমার আছে? আচ্ছা ঠিক আছে, ওটাও ধরবো না ফাঁকে ফাঁকে। ঠিক আছে, নিহালের কোনো প্রবলেম আছে? হ্যাঁ ওইগুলাই নেক্সট ক্লাসে দেখাবো, আজকে তো সময় নাই। এমআরআই থেকে কুইজে কিছু দিবে না? আইআর রশি, হ্যাঁ ওইগুলা ইনফ্রারেড চিকিৎসা ক্ষেত্রে দুইটা তিনটা পড়া যাবে এমসিকিউ, যে ফার আইআর, নিয়ার আইআর আর মিডল আইআর। মিডল আইআর হইতেছে যে কার্যকরী মূলকের শনাক্তকরণে, নিয়ার আইআর হইতেছে তোমার মস্তিষ্কের ডট নির্ণয়, আর হইতেছে ফার আইআর যেটা ওটা ব্যথা বেদনাতে তোমার যে ফিজিওথেরাপি করেছে এগুলাতে। আর অবভিয়াসলি স্যারেরা হইতেছে টাকার কালার যেগুলো আছে ওইগুলার দেয়, কোনটা ইউভি ফ্লোরোসেন্সে কিরকম কালার শো করে, সে কালার গুলো একটু পড়ে থাকবে। হ্যাঁ না ইউভি এটা আসবে না, বাট হচ্ছে ইউভি দিয়ে কিভাবে জাল টাকা শনাক্ত করা হয় এটার প্রসেসটা দিতে পারে ফ্লোরোসেন্সের মাধ্যমে, ওইটা ওইটা একটু দেখবা। ঠিক আছে, এত ইন ডিটেইলস যাবে না, তোমাদের বেসিক্যালি ম্যাথই দিবে আমি যতটুকু জানি, আমাদের কুইজও ম্যাথই দিছিল। এমসিকিউর মধ্যে এগুলাই ঘুরা ফিরা দিবে, সেই যে রিডবার্গ কনস্ট্যান্টের ম্যাথগুলো ভালো মতো করা যাবে, রিডবার্গ আর হচ্ছে বোর এগুলা থেকে। আর আইসোটোপ কি পড়াইছে স্যারেরা? ওই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আচ্ছা তুমি তো জাস্ট কয়টা ক্লাস পাও, আমি তো জাস্ট এক্সট্রা কয়টা জিনিস দেখা দিই। তুমি আইসোটোপ, আইসোটোন, আইসোবার জানো? আচ্ছা কয়টা নতুন হইতেছে আইসো ইলেকট্রন টার্মটা আইডিয়া আছে? হ্যাঁ ইলেকট্রন সমান আইসো ইলেকট্রন, এই যে ধরো n3 মাইনাস O2 মাইনাস F মাইনাস, এটা হইতেছে পরস্পর আইসো ইলেকট্রন। আর এটা হচ্ছে তোমার আইসো ডায়াপার। আইসো ডায়াপার হচ্ছে তোমার যখন a মাইনাস 2z ও n মাইনাস z এই দুইটার ভ্যালু সমান হবে। ধরো তোমার 9 ক্লোরিন 19, এই দ্বারা তো বুঝি ভর সংখ্যা, z হচ্ছে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা কত 19, প্রোটন সংখ্যা কত এখানে 18, তাহলে ভ্যালু কত 1। এখানে নিউট্রন সংখ্যা কয়টা 10টা, প্রোটন সংখ্যা কয়টা 9টা, 1 মিলছে ভ্যালু। চেক দিবা যদি আইসো ডায়াপারের কথা বলে, যদি এগুলো নাই তারপরও মাঝে মধ্যে কুইজে দিয়ে দেয়। আমাদের সময় তো আমার কাছে পুরো নতুন ছিল আইসো স্টার, যেটা শুনছো নাম?
আইসো স্টার, হ্যাঁ পরমাণুর সংখ্যা সমান, যেমন হচ্ছে হ্যাঁ ক্লাসেস কার্বন মনোক্সাইড, ক্লোরিন, সেগুলো সেম হইলা।